পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পদত্যাগ পত্র গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পদত্যাগের কারণ হিসেবে দেখানো হয়েছে শারীরিক অসুস্থতা। জাতীয় সংসদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্পিকার। সংবিধান অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন বলেও জানান হাফিজউদ্দিন আহমদ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সকল জল্পনা কল্পনা আর নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির স্বাক্ষরকৃত পদত্যাগ পত্রটি বিকেলে পৌঁছে দেয়া হয় জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে। জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের স্পিকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 50 অনুচ্ছেদের দফা 3 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5টা 1 মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি। তিনি জানান, গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে নিজের দায়িত্ব গ্রহণের কথাও জানান স্পিকার। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। এ সময় বিদায়ী রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সময় নির্বাচিত হলেও তিনি বর্তমান সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন এবং শ্রদ্ধাশীল ছিলেন। তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। উল্লেখ্য, দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে 2023 সালের 24 এপ্রিল 5 বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দেরিতে হলেও জাতির ওপর থেকে স্বৈরাচার কালো ছায়া নেমে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাষ্ট্রপতি পদত্যাগের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। ন্যায়, নিষ্ঠা ও নির্মমভাবে যেন অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল, এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। তিনি কি কারণে পদত্যাগ করেছেন এই বিষয়ে আমাদের কোনো আগ্রহ নাই, কারণ আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে তিনি প্রেসিডেন্ট পদে থাকার আর যোগ্য নন, তিনি তার যোগ্যতা হারিয়েছেন। অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশের সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান মাননীয় স্পিকার দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা তাকে অভিনন্দন জানাই এবং আমরা তাকে আশ্বস্ত করছি তিনি যতদিন দায়িত্ব পালন করবেন আশা করব যে তিনি ন্যায়নিষ্ঠভাবে এই দায়িত্ব পালন করবেন, নির্মোহভাবে দায়িত্ব পালন করবেন, কারো প্রতি তিনি কোনো ধরনের কোনো পক্ষপাতিত্ব করবেন না। বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে সরকার। শোষণমুক্ত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ধর্মকে ব্যবহার করে কেউ যেন অশুভ লক্ষ্য হাসিল করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মাহবুব সৈকতের রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা, বিপুল উৎসাহ উদ্দীপনা আর নানান সাজে অংশ নেন ভক্তরা। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হওয়া রথযাত্রা প্রদক্ষিণ করে পার্শ্ববর্তী বিভিন্ন সড়ক। এর আগে মন্দির প্রাঙ্গণে রথযাত্রার আনুষ্ঠানিক পর্বে বাংলাদেশ বিশ্বের বুকে সম্প্রীতির অনন্য নজির বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। আমরা আপনারা সবাই বাংলাদেশের নাগরিক এবং সম অধিকার ভোগ করার জন্যই আমরা বিশ্বাস করি।
আমরা কোনো সাম্প্রদায়িক উস্কানিতে বিশ্বাস করি না। ধর্মবিশ্বাসকে পুঁজি করে যারা অশুভ লক্ষ্য হাসিল করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। খুবই দুর্ভাগ্যজনক কেউ কেউ আমাদের ধর্মবিশ্বাসকে পুঁজি করতে চায়। আমরা আমাদের দেশে যেমন এই অপতৎপরতা দেখি, তেমনি আমরা প্রতিবেশী রাষ্ট্রেও দেখি মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে সমাজকে বিভক্ত করা। সেই বিভক্ত সমাজে গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে একটা ফয়দা লুটার চেষ্টা করা হয়। আমাদেরকে সজাগ থাকতে হবে। কোনো মহল কোনো ধরনের কোনো অশুভ লক্ষ্য চরিতার্থ করার জন্য যেন পুঁজি করতে না পারে। এদিকে সকালে রাজধানীতে হোটেল কন্টিনেন্টালে বেঙ্গল ডেটা কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে শোষণমুক্ত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বর্তমান সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান বিএনপি মহাসচিব এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। Excellency's BNP government has always responded to the priorities of the people. বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে জানিয়ে তা উত্তরণেও প্রচেষ্টা অব্যাহত থাকার কথা জানান মির্জা আলমগীর। BNP has been trying now to get the economy into order and also the political structure to be rebuilt. মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সংবিধানের জন্য জনগণ নয়, জনগণের জন্য সংবিধান। গণভোট আর জাতীয় নির্বাচন এই দুটি জনগণের চাওয়া ছিল। তবে গণভোট ইস্যুতে সমাধান যদি সংসদে না হয় তাহলে আবারও 24-এর মতো রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমির বলেন, জামায়াত ইসলামী ভুলের ঊর্ধ্বে নয়, তবে নৈতিকতায় কোনো ছাড় দিবে না দল। সাদিয়া হকমর রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াত ইসলামী ঢাকা জেলা আয়োজিত ষান্মাসিক সদস্য রুকন সম্মেলন অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন না করলে আবারও জনগণকে নিয়ে রাজপথে নামবেন বলে জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি প্রশ্ন তোলেন, 24-এর গণ অভ্যুত্থানের 2 বছর পার হয়ে গেলেও কেন এখনো জুলাই জাদুঘর খোলা হয়নি? জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছে, যাদের তালিকা পাওয়া গেছে, তাদের জন্য আগের সরকার যে সম্মানী ভাতা নির্ধারণ করে গিয়েছিল তাদের পরিবারের জন্য, সেটাই বহাল রাখা হয়েছে, 1 টাকাও বাড়ানো হয়নি। জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর যেটা, সেটা ইন্টারিম গভর্নমেন্টের আমলে তৈরি হয়েছে। আমরা আশঙ্কায় ছিলাম আদৌ এটা খোলা হয় কিনা, নাকি চিরতরে বন্ধই করে রাখা হবে। সংসদে তখন আমরা তীব্র আওয়াজ তুললাম। তখন মাননীয় প্রধানমন্ত্রী তার শেষ দিনের বক্তৃতায় বললেন যে 5ই আগস্ট এটা খুলে দেওয়া হবে। এটা 1 জুলাই খুলে দিতে অসুবিধা কোথায় ছিল? দেশে দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ও হত্যাকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার নিজস্ব মন্ত্রণালয়ের কাজে আরও মনোযোগ হওয়ার আহ্বান জানান বিরোধী দলীয় এই নেতা। কালকে দেখলাম একজন হুইপ বলেছেন, বাংলাদেশ থেকে, যে কোনো দেশ থেকে যে কেউ আসুক, বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। মানে এটার মাধ্যমে চাঁদাবাজিকে এখন জাতীয়করণ করা হলো কিনা আল্লাহ জানে। যে মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্র মন্ত্রীর বাড়ির এলাকা দিয়ে। উনি সকল বিষয়ে এক্সপার্ট, ওনার মন্ত্রণালয়ের উপরে উনি এক্সপার্ট নন কেন? আপনি সব বিষয় রাখেন, যার যার মন্ত্রণালয়ের দায়িত্ব তাদেরকে পালন করার সুযোগ দিন। মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব আপনার পালন করার দরকার নাই। তিনি আরো বলেন, জামায়াত ইসলাম ভুলের ঊর্ধ্বে নয়, তবে নৈতিকতার প্রশ্নে কোনো ছাড় নেই। বাংলাদেশ জামাতে ইসলামী ফিরিস্তাদের দল নয়, আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না। আমি সহকর্মীদেরকে বলবো, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে আপনাকে যত্নশীল হতে হবে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে প্রতারণা করলে দেশের মানুষ সরকারকে সহযোগিতা করবে না। বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জে জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে তিনি একথা বলেন। আওয়ামী লীগের বিচার ও সংবিধান সংস্কার সংসদে করতে হবে বলেও জানান তিনি। আর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ। যারা আপনার নাম ব্যবহার করতে চায়, আপনার দলকে ব্যবহার করতে চায়, কেউ যদি অটো স্ট্যান্ড থেকে চাঁদা নেয়, কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে থানা দখল করতে চায়, কোন জায়গায় জমি দখল করতে চায়, তার বিরুদ্ধে আপনার ব্যবস্থা নিতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবার আগে সেটা প্রতিরোধ করবে।
আপনারা প্রতিরোধ করবেন, এই মোহনগঞ্জকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত মোহনগঞ্জ হিসেবে আপনারা গড়ে তুলবেন। আমরা নেত্রকোনাকে একটা মডেল হিসেবে দেখতে চাই। আগামী 1 মাসের মধ্যে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান। বায়তুল মোকাররমের উত্তর গেটের সড়কে ইসলামী যুব আন্দোলনের 10ম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে দাবি জানান তিনি। সরকারের অর্থনৈতিক পলিসি সমালোচনা করে বলেন, দেশে কর্মসংস্থানের সংকট বেড়ে চলেছে। আর দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশে একটা দল ইসলামের নামে অনৈতিকতা ও মিথ্যাচার করছে। ইসলামের নাম দিয়ে যদি বিজাতি এবং যেটা নাকি বলা হয় অনৈতিকতা, উচ্ছৃঙ্খলতা, ধোঁকাবাজি, মিথ্যাচার, এটাও কোনোদিন ইসলাম হয় না। সরকার যে অঙ্গীকার নিয়ে যে অঙ্গীকার করে ক্ষমতায় গেছে, অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। গণমতকে উপেক্ষা করলে তার পরিণতি কিন্তু ভালো হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক সিদ্ধান্তে বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর সর্বনিম্ন স্তরের ট্যারিফ আরোপ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পণ্যের 10% শুল্ক কার্যকর হবে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় তথ্য জানায়। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সরকার ট্রেড অ্যাক্ট 1974 এর সেকশন 301 অনুযায়ী বিশ্বের 86টি দেশের 7টি অর্থনীতির উপর নতুন ট্যারিফ আরোপের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ নিয়ে পরিচালিত তদন্তের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসি সময় 24 জুলাই রাত 12:01 থেকে নতুন শুল্ক কার্যকর হয়েছে। এর ফলে আগে কার্যকর থাকা সাময়িক 10% বৈশ্বিক শুল্ক ব্যবস্থা প্রতিস্থাপিত হলো। সরকারের তথ্য অনুযায়ী বিশ্বের 86টি দেশের মধ্যে মাত্র 17টি দেশ সর্বনিম্ন 10% ট্যারিফের স্তরে রয়েছে, যার মধ্যে বাংলাদেশ অন্যতম। ফলে যুক্তরাষ্ট্রের পোশাক ও অন্যান্য রপ্তানি বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান বজায় থাকবে। কয়েকদিন ধরে রাজধানী জুড়ে দেখা দিয়েছে সিএনজি সংকট। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহন চালক ও অন্যান্য পরিবহনের চালকরা। সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারেও। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হয় এমন অবস্থা বলছেন সংশ্লিষ্টরা। এসএম আরিফের রিপোর্ট। মেন লাইনে গ্যাস নাই, সিএনজি পাম্প বন্ধ আছে, আপনারা কেউ লাইনে দাঁড়াবেন না। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে দেখা দিয়েছে চরম সিএনজি সংকট। বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাস সংগ্রহের জন্য দিনরাত দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন চালকরা। অনেক পাম্পে রাত থেকেই গাড়ির লাইন, গ্যাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন তারা। সকাল 8টার সময় লাইনে এসে দাঁড়াইছি পাম্পে ঢোকার পর থেকে এখন বলতেছে তারা গ্যাস নেই, বেলা বাজে করে এখন একটা গাড়ি চালাই কোবারে বারাটা চালাই, গ্যাস পাইলে তো রুজি রোজগার করা যায়। বেশি বিপাকে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশার চালকরা। গ্যাস না থাকায় বন্ধ যাত্রী পরিবহন, প্রভাব পড়েছে তাদের আয়ের উপর। গ্যাস নাই, আরেক গাড়ি গ্যারেজ আসতে চাইলে ওটা বাইন্দা লয়ে যাম, কি করব? বাসায় যে জামু বউ বলে আমাদের বাজার করে নুম, এই টাকাও তো নাই। পাম্প কর্তৃপক্ষ বলছেন গত 3 দিন ধরে লাইনে গ্যাস নেই, তবে কবে স্বাভাবিক হবে তাও জানেন না তারা। বুধবার 12টা থেকে গ্যাস নাই, আজকে হলো শুক্রবার। আমরা এখানকার স্টাফ মালিকের প্রত্যেক দিন লস গুনতে হচ্ছে। সরবরাহ স্বাভাবিক করে দ্রুতই সমস্যা সমাধানের দাবি সবার। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, গত কয়েক সপ্তাহ ধরে দেশে জ্বালানির দাম তুলনামূলক কম ছিল। বর্তমানে কিছুটা বৃদ্ধি পেলেও নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। দুপুরে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। বাংলাদেশ সহ বিশ্বের 7টি দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপে পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি বলেও মন্তব্য করেন মন্ত্রী। এই 150 দিনের থাকবে না, এক্সপায়ার করবে, তখন নতুন ঘোষিত একই মাত্রার শুল্ক সেটির স্থান নেবে। তো এটা একটা অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট, নতুন করে আর কোনো শুল্ক ধরতে হচ্ছে। তার মানে শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না। গতকাল যেটি ছিল, আজকের মার্কিন যুক্তরাষ্ট্রের শুক্রবার রাত 12টার পরেও সেই শুল্কই থাকবে।
বৈরী আবহাওয়া ও পরিবহন খরচ বৃদ্ধি প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। বাড়তি প্রায় সব ধরনের সবজির দাম। আগে থেকে চড়া মাছ মাংসের বাজার। নতুন করে বেড়েছে ব্রয়লার মুরগি ও পেঁয়াজের দাম। নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। পেঁপে ছাড়া ৮০ টাকার নিচে বিক্রি হচ্ছে না কোনো সবজি। বিস্তারিত জানাচ্ছেন স্বপ্ন বাবনী। রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে প্রায় সব ধরনের সবজির দাম বাড়তির দিকে। ৫ থেকে ১৫ টাকা বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। ক্রেতারা বলছেন দিন দিন নিত্যপণ্যের দাম তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রায় দ্বিগুণের বেশি দামে কিনতে হচ্ছে প্রতিদিনের বাজার। মাছ মাংসের দামে রয়েছে অস্থিরতা। নতুন করে বেড়েছে পেঁয়াজ ও মুরগির দাম। বাজারের দাম সবকিছুই তো বেশি। কাঁচা সবজি এখনো কিছু নাই, এই যে করলা নেব, সবকিছুর দাম বেশি। বাজারের দাম অনেক হাই, তুলনামূলকভাবে প্রায় দ্বিগুণ। সোনালী মুরগি নিলাম 340 টাকা করে নিচ্ছি, একটু তো বেশি, আগের চেয়ে বেশি একটু। পেঁয়াজের দামটা একটু বেশি বৃদ্ধি পেয়েছে, কেজিতে 10-15 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া আলু, আদা, রসুন যেগুলো আছে ওইগুলোর দাম আগের যেরকম ছিল ওরকমই আছে। বৈরী আবহাওয়া ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পাইকারি বাজারে দাম বেশি। ফলে পাইকারি থেকে খুচরা সব পর্যায়েই বাড়তি দামের চাপ পড়েছে বলে জানিয়েছে বিক্রেতারা। মোটামুটি সব সবজির দামই বেশি, কমে নেই কোনোটাই, সবকিছুই বাড়তি আছে। খালি টমেটো আছে একটু কম দাম, সর্বদা কম। ওই যে আনতে নষ্ট হয়ে যাচ্ছে না বৃষ্টির কারণে, বন্যা হয়েছে। ব্রয়লারের দাম আগের তুলনায় একটু বেশি গত সপ্তাহ থেকে। গত সপ্তাহে যেমন 10 টাকা কম ছিল, এই সপ্তাহে 10 টাকা বেশি। জ্বালানির দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও সরবরাহ সংকট সব মিলিয়ে অস্থির নিত্যপণ্যের বাজার। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ শিপিং রিপোর্টার্স ফোরাম BSRF এর দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে ৭১ টেলিভিশনের হাবিবুর রহমানকে সভাপতি, মাই টিভির চিফ রিপোর্টার মাহবুব সৈকতকে সহ সভাপতি এবং মাহমুদ রাকিবকে সাধারণ সম্পাদক করে আগামী 2 বছরের জন্য BSRF এর 13 সদস্যের কমিটি গঠিত হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সালে আকন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। DRU এর সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম সোহেল এবং দেশ টিভির হেড অফ নিউজ মোহাম্মদ মহিউদ্দিন কমিশনারের দায়িত্ব পালন করেন। সাধারণ সভা উপলক্ষে রাজধানীর পরিবার সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে এই খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের মিলন মেলা বসে। বরিশালে শুরু হতে যাচ্ছে সরকারের ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম। দেশের 4,30,00,000 পরিবারের তথ্য হালনাগাদের এই উদ্যোগে বাদ যাবে না কোনো শ্রেণীর পরিবার। কিভাবে চলবে শুমারি, কারা পাবেন সুবিধা এবং কেন, এসব সঠিক তথ্য দেওয়ার উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। বরিশাল থেকে পারভেজ রাসেলের রিপোর্ট। দেশের সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে একযোগে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড শুমারি। দেশের 4,30,00,000 পরিবারের তথ্য হালনাগাদ করে সামাজিক সুরক্ষায় নারীদের এগিয়ে নিতে প্রত্যেক পরিবারকে দেয়া হবে 2,500 টাকা বা সমপরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিস। যেই ফ্যামিলির মা যদি স্বাবলম্বী হয়, সেই ফ্যামিলির সন্তানরাও স্বাবলম্বী হয়, সন্তানদের দিকে তারা খেয়াল রাখতে পারে। তাই এই নারীদেরকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনার জন্য বাংলাদেশের আমাদের নারী সমাজ আরও উন্নত হবে। আমার স্ত্রী 2500 টাকা পায়, 3টা ছেলে আমার লেখাপড়া করে, 2500 টাকা দিয়ে আমি অনেক আগায় যেতে পারবো। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জনবল নিয়োগ করে সঠিক তথ্য যাচাইয়ে 1 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর চলবে এই প্রশিক্ষণ। এতে বাদ যাবে না উচ্চ, মধ্য ও নিম্নবিত্ত কোনো পরিবার। আমার ছেলের পাওয়া ভাঙছে, আমি টাকা পাই না কোনো হানে, ওষুধ খাওয়াবো, এই জন্য আমার এটা পাইলে অনেক ওষুধ খাওয়াইতে পারছি। আমরা গরিব মানুষ, টাকাটা দিয়ে অনেক উপকার হয়েছে, তাদের জন্য অনেক ধন্যবাদ তারেক রহমান রে। প্রথম ধাপে বরিশালের গৌরনদী ও হিজলা উপজেলায় এই ফ্যামিলি কার্ড দিলেও এবার মহানগর সহ বাকি 8 উপজেলায় একযোগে হবে এর কার্যক্রম। তাই সঠিক পরিসংখ্যান করে যোগ্যরাই যেন পায়, দাবি নেটিজেনদের। আমার স্বামী ঘরে পড়া, হাড়ের সমস্যা, টান কাশ, আমি সংসার চালাইতে পারি না, এখন আমার যেন একটা ফ্যামিলি কার্ড আমার জন্য দেয়। এটা পাইলট প্রজেক্ট, তাই তথ্য ভুলের কোনো ছাড় দেয়া হবে না, জানান উপপরিচালক। এটার সাথে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই সরাসরি জড়িত। গভর্নমেন্ট 26-27-এ 41,20,000
ফ্যামিলিকে এই কার্ড প্রদান করবেন। পর্যায়ক্রমে 2030 সাল নাগাদ 4,30,00,000 পরিবারকেই সম্ভাব্য তাদের হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার সরকার বদ্ধপরিকর। এই প্রকল্পে দারিদ্র্য বিমোচনের পাশাপাশি নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাবে প্রত্যাশা পরিচালকের। প্রত্যেকটি ঘর জরিপের আওতায় আসবে এবং প্রত্যেকেই কার্ড পাবেন, কিন্তু ক্যাশ ইনসেনটিভ পাবেন নিম্ন মধ্যবিত্তের মহিলাগণ। পিছিয়ে পড়া জনগোষ্ঠী আর কর্মহীন নারীদের স্বাবলম্বী করতে সরকারের এই ফ্যামিলি কার্ড সামাজিক সুরক্ষায় যোগ করবে নতুন মাত্রা। তাই প্রতিটি যাচাই বাছাই যেন হয় স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক, এই প্রত্যাশাই আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। প্রথম শ্রেণীর পৌরসভা কুষ্টিয়া, কিন্তু শহরের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জুন দাস আগরওয়ালা সড়কের চিত্র যেন তার ঠিক উল্টো। ভাঙাচোরা সড়ক, অকার্যকর ড্রেনেজ আর সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়ছেন হাজার মানুষ। প্রতিনিধি আব্দুর রাজাক বাচ্চুর তথ্যচিত্রে জুবাইর রহমানের রিপোর্ট। এটি কুষ্টিয়া পৌরসভার অর্জুন দাস আগরওয়ালা সড়ক। দীর্ঘদিনের অবহেলা আর সংস্কারের অভাবে সড়ক জুড়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। কোথাও ভেঙে গেছে ড্রেনেজ স্ল্যাব, কোথাও আবর্জনায় বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। ফলে অল্প বৃষ্টিতেই সড়ক ডুবে যায় পানিতে আর চলাচল হয়ে ওঠে দুর্বিষহ। এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করেন স্কুল কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী সহ হাজারো মানুষ। জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় পথচারী ও যানবাহন চালকদের। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সমস্যার কথা জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। কুষ্টিয়া পৌরসভার এত অবহেলিত রাস্তা, এটা আমার মনে শহরের ভিতরে আর কোথাও নাই। আমরা এখানে দীর্ঘদিন যাবৎ এই বৃষ্টি হলে পানি জলাবদ্ধতা অবস্থা হয়ে যায়, যাতায়াতের কোনো ব্যবস্থা থাকে না। বৃষ্টির জন্য রাস্তায় যে পানি উঠে আসে, ওই জন্য আমাদের যেতে অসুবিধা হয়। 2 দিন পর পর রাস্তাতে ছাড়ে, কি সারে? আমার প্রশ্ন এখানে যে কি সারে যে 2 দিন পর পর রাস্তা ভেঙে যায়। মোশাররফ মাধ্যমিক বিদ্যালয়ে আসে অত্যন্ত কষ্ট করে, তাদের কাপড় চোপড় ভিজে যায়, শিক্ষকদের কাপড় চোপড় ভিজে যায়, ড্রেনের পানিতে স্কুলের মাঠ ভরে যায়। সুন্দরভাবে ড্রেনটা হোক, নিয়ম মাফিক হোক, পরিকল্পিতভাবে ড্রেনটা হয়, রাস্তাটা উঁচু করুক। একটু বৃষ্টি হলে রাস্তাটা বলতে পারেন এক হাঁটু পানি হয়ে যায়, রিক্সা, ভ্যান, অটো কিছু চলতে পারে না। শুধু আগরওয়ালা সড়কই নয়, থানাপাড়া, বড়বাজার সহ কুষ্টিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় একই চিত্র। প্রায় 2,21,000 মানুষের এই পৌরসভার 21টি ওয়ার্ডের মধ্যে 7টিতে এখনো নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা। ফলে বর্ষা এলেই নগর জুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা, বাড়ে জনদুর্ভোগ। এই রাস্তার অবস্থা খুবই খারাপ। বৃষ্টির সময় আসলে আসলে মানুষদের যাতায়াত করতে অনেক সমস্যা হয়। এই রাস্তায় যে মনে করেন হাসপাতাল, স্কুল, কলেজ সব এই রাস্তার ভিতরে, আর এই রাস্তাটা নিয়ে কোনো সরকারের কোনো মাথা ব্যথা নাই। বর্ষা অল্প বৃষ্টি হলেই ড্রেন এবং রাস্তার পানি সমান হয়ে যায়। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, নাগরিক দুর্ভোগ কমাতে পুরনো ড্রেন সংস্কার এবং নতুন ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছে এ কর্মকর্তা। 1 থেকে 12 নম্বর ওয়ার্ড যেগুলো পুরনো পৌরসভার ভিতরে ছিল, 13 থেকে 21 নতুন হিসেবে নেওয়া হয়েছে। এগুলোর অধিকাংশই এখনো ড্রেনেজ সিস্টেমের ভিতরে আসেনি। এখন থেকে আমরা যেটা চেষ্টা করছি যে আমরা বর্তমানে যে সকল প্রকল্পগুলো নেওয়া হচ্ছে, সবগুলো প্রকল্পই আমরা চেষ্টা করছি রোড এবং ড্রেন একসাথে স্ল্যাব সহ। নাগরিক সেবার মান উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।